উচ্চতর গণিত দ্বিতীয় পত্র যোগাশ্রয় প্রোগ্রাম লেকচার 1। প্রথমেই যদি আমি আমার পরিচয় দিই, পরিচয় গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, বিএম কলেজ, বরিশাল। চলো ক্লাস শুরু করি। প্রথমে আমাদেরকে জানতে হবে যোগাশ্রয় প্রোগ্রাম কাকে বলে। যোগাশ্রয় প্রোগ্রাম এর যে ভূমিকা হচ্ছে রাশিয়ান গণিতবিদ লিওনিড ক্যান্ট্রোভিস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1939 সালে সেনাবাহিনীর খরচ কমানো ও শত্রুপক্ষের অধিক ক্ষতি সাধন নিয়ে গবেষণা করে যোগাশ্রয় প্রোগ্রাম বিষয়ক সমস্যার সমাধান উদ্ভাবন করেন। অর্থাৎ এই যে সেনাবাহিনী, তাদের সেনাবাহিনীতে জনবল ছিল কম, খাবার ছিল কম, এই দুইটা সীমাবদ্ধতাকে মেনে শত্রুপক্ষকে কিভাবে ঘায়েল করা যায় তার জন্য একটি প্রক্রিয়া আবিষ্কার করে, সেটিকেই যোগাশ্রয়ী প্রোগ্রাম বলবো। বা এই প্রোগ্রামটাকে যে ধাপে ধাপে যে সমস্যার সমাধান করা হচ্ছে, এটি হচ্ছে আমাদের যোগাশ্রয়ী প্রোগ্রাম। তাহলে আমাদের প্রথমে এই চ্যাপ্টার থেকে শিকনফলটা জানতে হবে। যোগাশ্রয়ী প্রোগ্রাম ব্যাখ্যা করতে পারবে তোমরা, বাস্তবভিত্তিক সমস্যার ভিত্তিতে যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন করতে পারবে। যেমন আমি যদি বলি, তোমরা ছাত্রছাত্রী, তোমাদের মূল কাজ হচ্ছে পরীক্ষায় নম্বর পাওয়া, অর্থাৎ কম পড়ে বেশি নম্বর পেতে চাও, বা কম বিনিয়োগ করে বেশি মুনাফা অর্জন করতে চাও। তোমরা যখন বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে এসেছো, তাহলে কি তোমরা চেষ্টা করেছো কম বিনিয়োগ করে কিভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারবো। যোগাশ্রয়ী প্রোগ্রামের সংজ্ঞাটা আমরা যদি যখন পরীক্ষা আসবে তখন এরকম সুন্দর করে লেখার চেষ্টা করব। সর্বনিম্ন বিনিয়োগের বিনিময়ে সম্ভাব্য সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্যে কোনো পরিকল্পনাকে উদ্দেশ্য, ফাংশন, সিদ্ধান্ত চলক, শর্ত বা সীমাবদ্ধতা, এই তিনটি তথ্যকে ক্যান্ট্রোভিসের নিয়মে গাণিতিক মডেলে রূপদান করলে যে গাণিতিক সমস্যা পাওয়া যায় তাকে যোগাশ্রয়ী প্রোগ্রাম বা লিনিয়ার প্রোগ্রাম বলা হয়। যোগাশ্রয়ী কেন বলি? আমরা XY চলক, যে চলকের ঘাত 1, এই জন্য এটাকে যোগাশ্রয়ী বা লিনিয়ার হিসাবে অভিহিত করি। উদ্দেশ্য, ফাংশন, অবজেক্টিভ ফাংশন কি এটি বোঝার চেষ্টা করব। যোগাশ্রয়ী প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো কোনো কিছুকে সর্বোচ্চ সুবিধাজনক অবস্থায় রূপদান করা। অর্থাৎ তুমি যদি স্টুডেন্ট হও, তুমি কম পড়ালেখা করে বেশি নম্বর পেতে চাবা। তুমি যদি ব্যবসায়ী হয়, কম বিনিয়োগ করে সর্বোচ্চ লাভ করতে চাইবে। তাহলে এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য ফাংশন। যার পরিমাণকে সর্বোচ্চ বা সর্বনিম্ন করতে হবে তাকে উপযুক্ত চলক দ্বারা গাণিতিক ফাংশনে প্রকাশ করতে হবে, তাকে উদ্দেশ্য ফাংশন বা অবজেক্টিভ ফাংশন বলা হয়। অবজেক্টিভ ফাংশনকে আমরা সাধারণত বা অনেক সময় অভিষ্ট ফাংশনও বলি, z = x + by আকারের হয়ে থাকে। সিদ্ধান্ত চলক বা ডিসিশন ভেরিয়েবল কাকে বলবো? সমস্যাটিতে যা নির্ণয় করতে হবে বা যা নির্ণয় করতে বলা হয়েছে তার সাথে সংশ্লিষ্ট পরিবর্তনযোগ্য অজানা রাশিগুলিকে সিদ্ধান্ত চলক বলা হয়। কেবলমাত্র এই রাশিগুলোই বাড়ানো বা কমানোর স্বাধীনতা সিদ্ধান্তকারীর থাকে। সাধারণত x ও y কে সিদ্ধান্ত চলক ধরা হয়। সিদ্ধান্ত চলকের মান ঋণাত্মক হয় না, অর্থাৎ চলক >0। এটা আমাদের একটি সীমাবদ্ধতা, যা আমরা শুধুমাত্র পজিটিভ মান নিয়ে কাজ করতে পারি চলকের। শর্ত বা সীমাবদ্ধতা, যে কোনো কাজেরই কিছু সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতা থাকে। তাহলে সেটা অর্থের সীমাবদ্ধতা হতে পারে, যোগ্য লক্ষ্যবলের সীমাবদ্ধতা হতে পারে, কাঁচামালের সীমাবদ্ধতা হতে পারে ইত্যাদি। এই সকল সীমাবদ্ধতাকে রৈখিক সমীকরণ বা অসমতার মাধ্যমে প্রকাশ করতে হয়। তোমাদেরকে আমি যদি একটি বাস্তব উদাহরণ বলি, তুমি পড়ালেখা করছো, তোমার আম্মু তোমাকে বলল যে রাত 10টার আগে টিভি দেখতে পারবে না। আবার তোমার আপু তোমাকে বলল 11টার পর আমি টিভি চ্যানেল দেখব, তুমি দেখতে পারবে না। তার অর্থ কি? তোমাকে রাত 10টা থেকে 11টার মধ্যেই টিভি চ্যানেলে বসতে হবে, কারণ সীমাবদ্ধতা মা বলছে 10টার আগে আসতে পারবে না, আর তোমার আপু বলেছে 11টার পর দেখতে পারবে না। তাহলে এই সীমাবদ্ধতা মেনে তোমাকে টিভি দেখতে হবে কয়টায়? 10টা থেকে 11টার মধ্যে। এগুলোকে একত্রে যোগাশ্রয়ী প্রোগ্রামের শর্ত বা সীমাবদ্ধতা বলা হয়। উদাহরণস্বরূপ যে কোনো একটি যোগাশ্রয়ী প্রোগ্রামের সীমাবদ্ধতার নমুনা a1x + b1y ≤ c1, a2x + b2y ≤ c2, a3x + b3y ≤ c3, এরকম বিভিন্ন কন্ডিশন থাকতে পারে। তবে চলকের মান অবশ্যই >0 হতে হবে। তোমরা যে কাজটি করবে, ধ্রুবক যদি বাম পাশে থাকে, ধ্রুবককে সমন্বয় করে ডান পাশে নিয়ে যাবে। আমরা এখন যে সমস্যা সমাধান করব তার জন্য সম্ভাব্য সমাধান এলাকা ফিজিবল সলিউশন, অর্থাৎ রিজন
তৈরি করে নিতে হবে। তোমাদেরকে টিভি দেখার যে উদাহরণটি দিলাম যে 10টা থেকে 11টার ভিতর টিভি দেখার সুযোগ পাবে, কি জন্য কিছু শর্ত দেওয়া হয়েছিল, সেই জায়গাটুকু এই 9টা থেকে 10টা থেকে 11টা যে টিভি দেখার সুযোগ পেলে এটাকে বলা হয় সম্ভাব্য সমাধান এলাকা। যোগাশ্রী প্রমেয়ের সকল শর্ত অর্থাৎ অসমত দ্বারা সীমাবদ্ধ এলাকাকে সম্ভাব্য সমাধান এলাকা বলা হয়। আমরা একটি সমস্যার সমাধান করব। নিম্নলিখিত যোগাশ্রয়ী প্রোগ্রামকে লেখচিত্রের সাহায্যে সমাধান করে সম্ভাব্য এলাকার কৌণিক বিন্দু বা প্রান্তিক বিন্দু নির্ণয় করে সর্বোচ্চকরণ করো। প্রশ্নে যদি কৌণিক বিন্দু বা প্রান্তিক বিন্দু নাও থাকে তাও তোমাকে কৌণিক বিন্দু বা প্রান্তিক বিন্দু নির্ণয় করতে হবে এবং লেখচিত্র অবশ্যই গ্রাফ পেপারে অঙ্কন করতে হবে। একই সাথে বলে রাখি, সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ একই প্রসিডিউরে তোমরা সমাধান করবে, শুধুমাত্র শেষ স্টেপে ডিসিশন নিবে আলাদা। সর্বোচ্চ মানটিকে সর্বোচ্চকরণ, সর্বনিম্ন মানটিকে সর্বনিম্নকরণ করে প্রবলেম সমাধান করা যাবে। জেড ইকুয়াল টু এটা দেওয়া আছে আমাদের যে প্রশ্ন, আমরা এখন এটি শুরু করব। তাহলে সমাধানে আমরা প্রশ্নটি তুলে নিব। দেওয়া আছে যে অভিষ্ট ফাংশন বা অবজেক্টিভ ফাংশন জেড ইকুয়াল টু 2x প্লাস 3y, কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনগুলি তুলে নিয়েছি। xy যদি প্রশ্নে নাও দেওয়া থাকে আমরা xy গ্রেটার অর ইকুয়াল টু 0 লিখে নিব প্রত্যেকটি প্রবলেমেই। এখন এই ইনইকুয়ালিটিকে ইকুয়ালিটিতে প্রকাশ করব, অর্থাৎ প্রদত্ত অসমতাকে সমতা আকারে লিখে পাই এবং সমীকরণ নাম্বার দিয়ে যাব। সমীকরণ নাম্বার দিতে যেন আমাদের ভুল না হয়। এরপরের স্টেপে আমরা লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্র অঙ্কন করতে হলে তোমরা ফার্স্ট ইয়ারে প্র্যাকটিক্যালে দেখেছো এবং ফার্স্ট ইয়ারে যখন সরলরেখার চ্যাপ্টার পড়েছো তখন চিত্র অঙ্কন করেছো অক্ষদ্বয়কে কোন বিন্দুতে সেট করে। আমরা যদি 1 নম্বর সমীকরণের দিকে তাকাই তাহলে আমরা অক্ষদ্বয়ের উপর কি x অক্ষের উপর y স্থানাঙ্ক 0, y অক্ষের উপর x স্থানাঙ্ক 0। তাহলে আমরা y যদি 0 বসাই x এর মান পাই 10, তাহলে আমরা x অক্ষের উপর একটি বিন্দু পাচ্ছি 10, 0। আবার যদি x ইকুয়াল টু 0 বসাই তাহলে টুয়াইস y ইকুয়াল টু 10, y ইকুয়াল টু 5, তাহলে y অক্ষের উপর একটি বিন্দু পাচ্ছি 0, 5। এই বিন্দু দুইটি নিব, যোগ করব। এরকম করে x প্লাস y ইকুয়াল টু 6, আমরা যদি y এর মান 0 বসাই তাহলে x অক্ষকে 6, 0, আর যদি x এর মান 0 বসাই y অক্ষকে 0, 6। x ইকুয়াল টু 4, আমরা জানি x ইজ ইকুয়াল টু a, y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এভাবে আমরা লেখচিত্র অঙ্কন করব। আমি তোমাদেরকে গ্রাফ অঙ্কনের নিয়মটি দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমেই অক্ষ নির্ধারণ করব, x অক্ষ এবং y অক্ষ। এদিকে x ড্যাশ ও x এবং y ও y ড্যাশ। এরপর আমাদের যে কাজটি করতে হবে, x অক্ষ বরাবর 5 বর্গ বাহু সমান 1 একক এবং y অক্ষ বরাবর 5 বর্গ বাহু সমান 1 একক। তাহলে আমরা এখানে x অক্ষে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অনুরূপভাবে y অক্ষে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তোমরা দেখবে যে প্রতি লাল ঘরে 10 বর্গ একক এবং প্রতি মাঝে যে সবুজ মোটা দাগ 5 বর্গ একক। অর্থাৎ তোমরা এভাবে স্কেল নির্ধারণ করবে। এরপর আমরা যে কাজটি করব, 1 নং সমীকরণের চিত্র আঁকবো। x প্লাস টুয়াইস y লেসার ইকুয়াল টু 10। আমরা যদি এখানে ইকুয়াল সাইন ধরি, অক্ষদ্বয়কে কোন বিন্দুতে সেট করে, y এর মান যদি 0 বসাই তাহলে বিন্দুটি পাবো 10, 0, আর x এর মান যদি 0 বসাই তাহলে y এর মান পাবো 0, 5। এই হচ্ছে আমাদের 0, 5। এই বিন্দু দুইটাকে আমরা স্কেল দিয়ে যোগ করে নিব। স্কেল দিয়ে যোগ করব। যোগ করে সাথে সাথে এই বিন্দু এই সরলরেখার কত সমীকরণ সেই সমীকরণ নাম্বারটা দিয়ে দিব। সমীকরণ নাম্বার হচ্ছে 1। এখন আমাদেরকে তীর চিহ্ন দিতে হবে। লেস অর ইকুয়াল টু থাকলে তীর চিহ্ন মূল বিন্দুর দিকে। অথবা কেউ যদি মনে করো যে অক্ষের উপর যে কোনো একটি বিন্দু নিবে, মনে করো এক্স অক্ষের উপর একটি বিন্দু নিলে 2, 0, তার মানে কি এক্স স্থানাঙ্ক 2, ওয়াই স্থানাঙ্ক 0। এই বিন্দুটি এখানে বসাবে, এক্স এর মান 2 আর ওয়াই এর মান 0। তাহলে আমাদের ফলাফল আসে 2 লেসার ইকুয়াল টু 10। ঘটনা সত্য,
যেহেতু ঘটনা সত্য, তাহলে এই বিন্দুটি যেদিকে আছে সেই দিকে তীর চিহ্ন আসবে। আর যদি ঘটনা সত্য না হয়, তাহলে এই বিন্দুর বিপরীত পাশে তীর চিহ্ন আসবে। অনুরূপভাবে এক্স প্লাস ওয়াই লেসার ইকুয়াল টু 6, 2 নম্বর সমীকরণ, এটাকে ইকুয়াল ধরে আমরা একটি বিন্দু পাবো 6, 0। ওয়াইয়ের মান যদি 0 ধরি, তাহলে আমরা পাবো 6, 0। তাহলে এটিকে লিখলাম 6, 0, আর এটি পাবো 0, 6। এখন আবার এই বিন্দু দুইটি যোগ করব, যেহেতু লেসার ইকুয়াল টু আছে, মূল বিন্দুর দিকে তীর চিহ্ন দিব, এবং সাথে সাথে এটি কত নম্বর সমীকরণ এটিও আইডেন্টিফাই করে দিব। এটি হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এবার এক্স লেসার ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু 4 হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ 4 একক দূরে। এটি হবে এক্স লেসার ইকুয়াল টু 4, তার মানে আমাদের তীর চিহ্ন যাবে এই দিকে, এক্স এর মান 4 থেকে কম। এটি হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। এরপর আসবো 4 নম্বর সমীকরণে এক্স গ্রেটার অর ইকুয়াল টু 0। আমরা জানি এক্স ইকুয়াল টু 0 হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ, এক্স গ্রেটার দ্যান 0 এই দিকে ডান দিকে। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। 5 নম্বর সমীকরণ ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, এটি হচ্ছে আমাদের এক্স অক্ষের সমীকরণ, মানে এটি হচ্ছে আমাদের 5 নম্বর সমীকরণ। গ্রেটার দ্যান 0, ওয়াই পজিটিভ, মূলবিন্দুর উপরের দিকে। তাহলে আমাদের যে সমাধানের অনুকূল এলাকা আসবে, সেই অনুকূল এলাকাটা আসবে ও, এটিকে যদি নামকরণ করি এ বি সি ডি, অর্থাৎ এই অঞ্চল হচ্ছে আমাদের সমাধানের অনুকূল এলাকা। তোমরা যদি লক্ষ্য করো, দেখবে যে এই জায়গাটুকুই শুধুমাত্র সমস্ত সমীকরণকে সিদ্ধ করে। আমরা এখন দেখো একটি সফটওয়্যার ব্যবহার করে চিত্রগুলি অঙ্কন করেছি। আমরা কালার কম্বিনেশন দেওয়া আছে এক্স প্লাস টোয়াইস ওয়াই ইকুয়াল টু 10, অক্ষদ্বয়কে কোন বিন্দুতে সেট করে? এক্স অক্ষকে 10, 0, ওয়াই অক্ষকে 0, 5 বিন্দুতে সেট করে। এক্স অক্ষকে যখন সেট করবে তখন ওয়াইয়ের মান 0 বসাবো, আর ওয়াই অক্ষকে যখন সেট করবে তখন এক্স এর মান 0 বসাবো। এক্স এর মান 0 বসালে 0, 5 আসে। তাহলে এই দুইটা বিন্দু নিয়েছি, একটি স্কেল দ্বারা যোগ করেছি, যোগ করে তীর চিহ্ন দেওয়াটা এখানে ফ্যাক্টর। তীর চিহ্নটা হয় লেসার ইকুয়াল টু থাকলে করসপন্ডিং যে সমীকরণ আছে সেই সমীকরণে লেসার ইকুয়াল টু আছে, তাহলে মূল বিন্দুর দিকে। অথবা তোমরা অক্ষের উপর যে কোনো একটি বিন্দু নিবে, সেটা এক্স অক্ষের উপর হোক, ওয়াই অক্ষের উপর হোক, অথবা যে কোনো একটি সুবিধাজনক বিন্দু নিবে। বিন্দুটি যদি ওই সমীকরণকে সিদ্ধ করে তাহলে বিন্দুর দিকে তীর চিহ্ন হবে, আর বিন্দুটি যদি ওই সমীকরণকে সিদ্ধ করতে ব্যর্থ হয় তাহলে ওই বিন্দুটি তোমাদের এই সরলরেখার যে পাশে আছে তার বিপরীত দিকে তীর চিহ্ন আসবে। একইভাবে দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6, কালার কম্বিনেশন করে দেওয়া আছে। এভাবে আমরা চিত্রগুলো অঙ্কন করেছি। আমরা সমাধানের অনুকূল এলাকা পেয়েছি ও, এ, বি, সি, ডি। তাহলে তোমাদেরকে এই কৌণিক বিন্দুগুলো জানতে হবে। ও, এ, বি, সি, ডি। ও বিন্দু ছেদ করেছে কত নম্বর সমীকরণ? 4 এবং 5। তাহলে 4 ও 5 এর ছেদ বিন্দু ও 0, 0, 4 এবং 5 সমাধান করবে। তোমরা গ্রাফ পেপার থেকেও নিতে পারো, অপনয়ন, প্রতিস্থাপন যে কোনো পদ্ধতিতেই তোমরা সমাধান করতে পারো। এ বিন্দুটা ছেদ করেছে কত নম্বর সমীকরণ? 3 নং সমীকরণ এবং 5 নম্বর সমীকরণ। বি বিন্দু ছেদ করেছে আমাদের 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ, তাহলে 2 আর 3 সমাধান করব। সি বিন্দু ছেদ করেছে আমাদের কত? 1 এবং 2। ডি বিন্দু ছেদ করেছে কত? 4 এবং 1, তাহলে 1 আর 4 সমাধান করলে ডি বিন্দু পাবো। তাহলে এভাবে আমরা বিন্দুগুলি নির্ণয় করব। আমি এখানে চিত্রটি আর একবার দিয়েছি, তোমাদের আর একবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা শুধুমাত্র গ্রাফ পেপারে একবার চিত্রটি আঁকবে, আর গ্রাফের উপর ইকুয়েশন লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র স্কেল নির্ধারণ করে দিবে। এখন এই কৌণিক বিন্দুতে আমাদের কি কাজ করতে হবে? একটা টেবিল তৈরি করতে হবে। টেবিলে থাকবে হচ্ছে কৌণিক বিন্দু বা প্রান্তিক বিন্দু, অবজেক্টিভ ফাংশন জেড ইকুয়াল টু টোয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই, বা প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটি লিখবে, মন্তব্যের ঘর। আমরা কৌণিক বিন্দুতে অর্থাৎ ও বিন্দুতে এক্স স্থানাঙ্ক 0, ওয়াই স্থানাঙ্ক 0, এই মানটি জেড ইকুয়াল টু টোয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই অবজেক্টিভ ফাংশনে বসিয়েছি। এক্স এর মান 0, ওয়াই এর মান 0, ক্যালকুলেশন 0, 4, 0, তার মানে এক্স এর মান 4, ওয়াই এর মান 0, 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 0, 8। বি বিন্দুতে 4, 2, 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 2, 14।
এভাবে ক্যালকুলেশন শেষ করেছি। এখান থেকে আমরা যদি দেখি তাহলে 0, 8, 14, 16, 15 এর ভিতরে সর্বোচ্চ হচ্ছে 16। তাহলে আমার কৌণিক বিন্দু হচ্ছে 2, 4। এক্স এর মান 2, ওয়াই এর মান 4। আমার এটি দুইবার চলে আসছে টেবিলটি তোমরা একবার করবে, x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু 4 এবং সর্বোচ্চ মান কত 16। একই সাথে বলে রাখি এই প্রবলেম দিয়ে তোমাকে যদি বলতো সর্বনিম্নকরণ, তাহলে 0 হচ্ছে সর্বনিম্ন। তাহলে আমাদের আসতো কৌণিক বিন্দু x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 আর সর্বনিম্ন মান আসতো 0। যেহেতু আমাদেরকে সর্বোচ্চকরণ দিয়েছে তাহলে আমাদের x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 4 এবং সর্বোচ্চ মান 16। আমরা আরেকটি সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং আমি আশা করব যে এটি তোমরা নিজেরাই করবে। আমরা 2 এর 9 z ইকুয়াল টু 3x প্লাস y কন্ডিশন দেওয়া আছে। তাহলে আমরা সমাধানে চলে গেলাম, দেওয়া আছে যা শর্তগুলি তুলে নিলাম এবং শর্তে অলওয়েজ আমরা x এবং y গ্রেটার অর ইকুয়াল টু 0 লিখব। এর করসপন্ডিং ইনইকুয়ালিটিকে ইকুয়েশনে তৈরি করব, অর্থাৎ অসমতাকে সমতা আকারে লিখব এবং সমীকরণ নাম্বার দিয়ে দিব। এরপর আমরা লেখচিত্র অঙ্কন করব। তোমাদেরকে লেখচিত্র অঙ্কনের পদ্ধতি দেখিয়েছি, তোমরা লেখচিত্র ওই পদ্ধতিতেই অঙ্কন করবে এবং তীর চিহ্নগুলি সতর্কতার সাথে দিবে। আমি এখানে সফটওয়্যার ব্যবহার করে চিত্র অঙ্কন করেছি এবং এখানে যে ফিজিবল রিজনটা হচ্ছে ছায়াগ্রাম অঞ্চল হচ্ছে ও এ ই ডি। তাহলে ও এ ই ডি তোমাকে নির্ণয় করতে হবে। তার আগে এই চিত্রগুলি এখান থেকে তোমরা নির্ণয় করবে। 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 8 যদি লিখো তাহলে অক্ষদ্বয়কে কোন বিন্দুতে ছেদ করে, অর্থাৎ y স্থানাঙ্ক 0 বসালে x স্থানাঙ্ক পাওয়া যায় 4, তাহলে 4, 0 একটি বিন্দু এবং যদি x এর মান 0 বসাই y ইকুয়াল টু 8, 0, 8 একটি বিন্দু। তার মানে AB সরলরেখাটা হচ্ছে আমাদের 1 নম্বর সরলরেখা। এরকম করে আমরা এই সবগুলি সরলরেখার সমীকরণ অঙ্কন করব এবং তীর চিহ্নগুলি যথাযথভাবে দিব। তাহলে সেক্ষেত্রে আমরা অনুকূল এলাকা পেয়েছি ও এ ই ডি। ও বিন্দু ছেদ করেছে আমাদের 3 নং সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ। এ বিন্দু ছেদ করেছে 1 এবং 4। ই বিন্দু ছেদ করেছে 1 এবং 2। ডি বিন্দু ছেদ করেছে আমাদের 2 এবং 3। তাহলে এইগুলি যদি আমরা সমাধান করি তাহলে কৌণিক বিন্দু পেয়ে যাব। তোমরা এভাবে কৌণিক বিন্দু নির্ণয় করবে। এরপর আমরা টেবিলটি তৈরি করব। কৌণিক বিন্দু z ইকুয়াল টু অবজেক্টিভ ফাংশন 3x প্লাস y মন্তব্য। আমরা এই বিন্দুগুলি x স্থানাঙ্ক y স্থানাঙ্ক বিবেচনা করে এখানে বসিয়েছি। এখানে সর্বোচ্চ মান পেয়েছি কত 12, সাইডে নোট দিয়ে দিব সর্বোচ্চ। তাহলে আমরা কৌণিক বিন্দু x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 0 এবং সর্বোচ্চ মান 12। তোমরা যখন সমস্যাটি সমাধান করবে তখন স্পেস বার অথবা পজ প্রেস করে নিজেদের মতন করে ক্যালকুলেশন করে আবার স্পেস বার চাপ দিয়ে পরবর্তী ক্যালকুলেশন দেখবে এবং মিলিয়ে নেবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে ফোন করতে পারো অথবা কমেন্ট লিখতে পারো। আমি ইউটিউব লিঙ্কে এখন থেকে মাঝে মাঝে তোমাদের জন্য ভিডিও টিউটোরিয়াল আপলোড করব। থ্যাংক ইউ।